আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দুই সংসদীয় আসনে চলছে ব্যালট গণনা। শেরপুর ৩-এ জামায়াত প্রার্থীর ভোট বর্জন, পরাজয় মেনেই অনিয়মের অভিযোগ, মন্তব্য বিএনপির। আপত্তি সত্ত্বেও কয়েকটি বিল পাশ করায় সংসদে বিরোধী দলের ওয়াকআউট। সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি জামায়াত। তেল নিয়ে সরকারের বিবৃতির সাথে মিলছে না ফিলিং স্টেশনের চিত্র। জ্বালানি সংকট মোকাবেলায় রাজধানীর কিছু স্কুলে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত। হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বেশি প্রাণহানি রাজশাহীতে। বিদ্যালয়ে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এবং আমি রয়েছে ঝিনাইগাতীতে, এবং এই সেই ঝিনাইগাতীতে যে ভোট গণনা সেটি সমন্বিতভাবে কন্ট্রোল সেন্ট্রাল ইউনিটে আসছে, এবং আমি সেই দৃশ্য দেখাতে চাই। এবং আমি সকাল থেকেই বলছিলাম যে বেশ শান্তিপূর্ণভাবেই ভোট হলো, শেষ বিকেলের দিকে সেটি আর শান্তিপূর্ণ থাকেনি। এবং আমি দেখছিলাম কর্মকর্তারা যারা ভোট গ্রহণের সঙ্গে জড়িত ছিলেন এখানে তারাই অবস্থান করছেন। এবং জামায়াতের প্রার্থী যখন ভোট বর্জনের ঘোষণা দেন মাত্র 1.5 ঘন্টা আগে ভোট শেষ হওয়ার, তারপর থেকে মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে বিএনপির প্রার্থী এই উপনির্বাচনের শেরপুর ৩ আসনে জয়লাভ করছেন। এখন পর্যন্ত যদি আমরা জানতে চাই, এখন পর্যন্ত ফলাফলের এখন পর্যন্ত সবশেষ হিসাবটা যদি আমাদের জানা, আমরা সরাসরি সম্প্রচারে আছি। আমাদের সকল কেন্দ্রের ফলাফল জমা পড়ে গেছে, আমরা হাতে পেয়েছি। আমরা এখনো কম্পিউটার সবগুলো এন্ট্রি দিতে পারি নাই। এখন পর্যন্ত যা এন্ট্রি দেওয়া হয়েছে তাতে দেখা যায় মাসুদুর রহমান দাঁড়িপাল্লা পেয়েছে 14,084 ভোট, এবং মোহাম্মদ মাহমুদুল হক রুবেল পেয়েছে 54,708 ভোট, এবং মোহাম্মদ মিজানুর রহমান কাসি পেয়েছে 168 ভোট। 14,000 প্রায় 40,000 ভোটের পার্থক্য এখন পর্যন্ত যে ফলাফল এখানে এসেছে। 40,000 ভোটের এই পার্থক্যের কথা আমি বলছি ঝিনাইগাতী উপজেলায় এখন পর্যন্ত ভোটের যে ফলাফল এখানে পাওয়া গেছে। এবং আমি বলছিলাম যখন ভোট বর্জন করেন তারপর থেকেই কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে কে জিতে যাচ্ছেন, অর্থাৎ এই আসনটিতে ভোট বর্জনের পরে, যে কারণে সাধারণ মানুষের খুব বেশি আগ্রহ নেই এখন ভোট গণনা দেখার জন্য। অন্যান্য সময় এখানে যে পরিমাণ মানুষের উপস্থিতি থাকে, এখন একেবারে কর্মকর্তারা তাদের নিয়মতান্ত্রিক যে কাজগুলো সেগুলো শেষ করে। এই মুহূর্তে আমি রয়েছি বগুড়ার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়। সংসদে পাশ হওয়া বেশ কয়েকটি বিলকে গণবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করেছে জামায়াত সহ বিরোধী দলগুলো। এদিন সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল, মানবাধিকার কমিশন বিল 2026, বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026। সবকটির বিরোধিতা করে বিরোধী দলীয় এমপিরা বলেন, এগুলো গৃহীত হলে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে বিএনপির এমপি মন্ত্রীরা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কয়েকটি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। মাগরিবের আগে বেশ কয়েকটি বিলকে গণবিরোধী আখ্যা দিয়ে এভাবে ওয়াকআউট করে সংসদের বিরোধী দল। যেটা আশঙ্কা করছি, এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এর আগে 2009 সালের আইন পুনঃপ্রচলন করতে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। এই বিলের বিরোধিতা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা সরকারি বেঞ্চে আছেন 24 জুলাইয়ের আগে হলে তারা এই বিল পাশের বিরোধিতা করতেন। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি, জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম। আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। মানবাধিকার কমিশন মানুষের দৈনন্দিন জীবনে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়ছে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি, বাড়ছে যানজট, আর দীর্ঘ সময় অপেক্ষায় বসে নাভিশ্বাস উঠছে গ্রাহকদের।
অথচ সচিবালয়ের এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব জানিয়েছেন, আগামী 2 মাসে পেট্রোল অকটেনের কোনো সংকট হবে না। রাজধানীর উত্তরার একটি পেট্রোল পাম্প এটি। আগের রাতে সিরিয়ালের টোকেন দেয়া নিয়ে এই বাগবিতণ্ডা। কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন এই টোকেন পাম্পের কেউ দেয়নি। আমাদেরকে এই পাম্প থেকে এই টোকেন দেওয়া হয়েছে সবাইকে, যে তোমরা আগামীকাল আসবা, তোমাদেরকে আগে তেল দেওয়া হবে। আমরা কোনো টোকেন দেই নাই, আমাদের জানা শুধু আমাদের টোকেন রিজার্ভ আছে, কেউ দেয়নি। এখন ভালোভাবে জানতে হবে দিছে কিনা কেউ। আমাদেরকে সিএল থেকে সারাদিন কষ্ট করে তখন দিয়ে আমাদেরকে বাসায় পাঠাইছে। এটা আমাদের টোকেন, বাট আমরা এরকম করে বিগত দিনেও আমরা বিজনেস করতেছি, বা আপনারা তো জানেন যে ক্রাইসিস মোমেন্টে আমরা কখনোই এরকম কোনো টোকেনের মাধ্যমে সিরিয়াল মেনটেন করি না। পাম্পগুলোতে এক বেলাও ঠিকঠাক মতো তেল মিলে না। বেশিরভাগ সময়ই তেল নেই, নোটিশ ঝুলিয়ে বন্ধ থাকে ফিলিং স্টেশনগুলো। দীর্ঘ অপেক্ষায় গ্রাহকদের ওঠে নাভিশ্বাস। আমাদের তো ভোগান্তি শেষ নাই, আসলে আমাদের পরতে ভোগান্তি। ওয়ার্কিং আওয়ার পুরোটাই অর্ধেকের বেশি চলে যায় তেল নেওয়ার ক্ষেত্রে। তেল দেখা গেছে শেষের দিকে আসলে পাওয়া যায় না, এই কারণে আর কি সকাল অফিস বাদ দিয়ে 9টা থেকে এসে দাঁড়িয়ে রয়েছি। তেল পাবো কিনা বলতে পারতেছি না, দেখা যাচ্ছে তেল যদি নাও পাই আবার ফিরে চলে যাওয়া লাগবে। এদিকে দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে ব্রিফিং করেন জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। তার আশ্বাস, আগামী 2 মাস অন্তত পেট্রোল ও অকটেনের সংকট হবে না। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে। হামির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ মেডিকেলে 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে 4 শিশুর। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো 60 জনের। মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কাজ করছে না জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে 2 শিশু ও বরিশাল শেরেবাংলা মেডিকেলে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। আজ 5ম দিনের মতো দেশের 18 জেলা 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী 20 এপ্রিল থেকে দেশ জুড়ে শিশুদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। শিশু ডাক্তার যখন দেখালাম টিকিট কেটে, তখন ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা আহাম ধরেছে। আমার বাবুকে ভর্তি করেছে আজ 6 দিন হলো, মানে কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ওষুধপাতি নাই, একটা ইনজেকশনও আমরা এতদিনে পাই নাই। আমরা আজ 2 দিন হলে আসছি, ঠান্ডা জ্বরের জন্য ভর্তি হয়েছি, জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপার একটা। এখানে তো আমরা জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, জ্বর ঠান্ডাতে চিকিৎসা হচ্ছে, এখন রক্ত সব পরীক্ষা করেছি, তো এই রক্ত চিকিৎসাটাই চলছে এখন। হামের প্রকোপ এবং শিশু মৃত্যু নিয়ে আরও জানতে চাই এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, রাজশাহী জেলাতেই হামের উপসর্গ নিয়ে অনেক শিশু মৃত্যুর খবর আমরা শুনছি এবং মোটামুটি 60 জন মারা